একটা ফোন বেজে উঠল, আর তাতেই ঘুম ভাঙল অনিলের। চোখ বন্ধ অবস্থাতেই একটু বিরক্ত হয়ে ফোন ধরল অনিল। এত সকালে কে ফোন করেছে কে জানে। অনেক রাত্রে ঘুমিয়েছে অনিল, তাই অনেক কষ্ট করে ফোনের দিকে তাকালো সে। দেখলো ফোনের স্ক্রিনে ফুটে উঠেছে তার প্রিয় বন্ধু মনীষের নাম। মনীষের নাম দেখেই অনিল তাড়াতাড়ি চোখ ডলে নিয়ে ফোন ধরল, আর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, মনীষ, তুই এত সকালে ফোন করেছিস? মনীষও ফোনের ওপার থেকে অনিলকে বলল, হ্যাঁ রে অনিল, আমি ভেবেছিলাম কথাটা তোকে একটু পরে বেলায় জানাবো, এত সকালে না। কিন্তু তোকে না বলে থাকতে পারলাম না, তাই ফোন করেই ফেললাম। মনীষের কথা শুনে অনিলও আর কৌতূহল চেপে রাখতে পারল না। সেও বলে উঠল, কি হয়েছে রে মনীষ? মনীষও তখন বলতে শুরু করলো, কাল রাত তখন ঠিক 12:30 হবে। আমি একটা জলসায় গান গেয়ে বাড়ি ফিরছি। ঠিক সেই সময় দেখলাম গলির মোড়ে তোর বৌদিকে। দেখেই হঠাৎ চমকে গেলাম। ভুল দেখছি ভেবে আমি খুব সামনে গিয়ে দেখলাম, কিন্তু দেখলাম বৌদি খুব ফোনে ব্যস্ত, কোনো দিকেই তাকাচ্ছে না। জানি বৌদিকে দেখে আমিও বাড়ি চলে এলাম। কথাটা আর চেপে রাখতে না পেরে সকাল সকাল ফোনে তোকে বলে ফেললাম। কথাটা শুনে অনিল বলল, কিন্তু বৌদি তো অনেক বছর হলো মারা গেছে, সে আসবে কি করে? তোর কোথাও ভুল হচ্ছে না তো? তুই কালকে অত রাত্রে কোথায় গান গাইতে গেছিলি? আর তুই বৌদিকে ঠিক কোথায় দেখেছিস? অনিলের এতগুলো প্রশ্ন যেন মনীষকে তীরবিদ্ধ করলো। সে ধীরে ধীরে বলল, তোর প্রথম প্রশ্ন আমার ভুল হচ্ছে কিনা, আমি ঠিক দেখেছি কিনা বৌদিকে? হ্যাঁ রে, আমি ঠিকই দেখেছি। তোর দ্বিতীয় প্রশ্ন, আমি অত রাত্রে কোথায় গান গাইতে গেছিলাম? আমি শৈলেন্দ্রের পাড়ায় গান গাইতে গেছিলাম। তুই তো জানিস আমি একটু গান টান করি, কোথাও গান গাইতে বললে আমি আবার না করতে পারি না, তাই আর কি। আর তোর তৃতীয় প্রশ্ন, আমি বৌদিকে কোথায় দেখেছি? আমি বৌদিকে তোর বাড়ির গলির মুখেই দেখেছি। এই সব বলে মনীষ অনিলকে বলল, ভাই, আমি তোর সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এখন আমি বললাম, খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। কালকে রাত্রে বৌদিকে দেখার পর থেকে দু চোখের পাতা এক করতে পারিনি। তোকে একটা বলে একটু স্বস্তি পেয়েছি বলেই আচমকা ফোনটা রেখে দিল মনীষ। মনীষ ফোনটা রেখে দেওয়ার পরেই অনিল দেখলো তার সামনে দাঁড়িয়ে হাসছে তার বৌদি, আর হাতে 1 কাপ গরম চা। সে অনিলকে বলছে, ভাই, তুমি তো চা খেতে ভালোবাসো, তাই তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছি। কথাটা শুনে অনিল ভয় বলে উঠল, বৌদি, তুমি কোথা থেকে এলে? তাই শুনে বৌদি বলে উঠল, আমি এখানেই ছিলাম তোমাদের সাথে, কটা দিন বাপের বাড়ি গিয়েছিলাম। বৌদি অনামিকা দেওর অনিলকে আরও বলল, তুমি আর তামাশা করো না, আজকে কাজের দেরি হচ্ছে, চাটা ধরো বলে চলে গেল ঘর থেকে। এর কটা দিন পরে সব যখন স্বাভাবিক ছন্দে আবার ফিরে এলো, তখন অনিল আর মনীষ এবং আরও 2-1 বন্ধু মিলে পাড়ার এক ক্লাবে আড্ডা মারছে আর গল্প করছে। গল্প করতে করতে হঠাৎই অনিলের চোখে পড়ল রাস্তার দিকে, আর অনিল দেখলো তার বৌদি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। আর সে আর মনে মনে ভাবতে লাগলো, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ তার বৌদি তো এখন বাড়িতেই নেই। অনিল কাউকে কিছু না বলে ওই মহিলার পিছন পিছন গেল।
আর জানতে পারলো তার নাম শেফালি। সে একটি বেসরকারি অফিসে কাজ করেন, আর তার জন্যই সে রাত্রে ফোনে কারোর সাথে কথা বলছিল, আর সবাই তাকে অনিলের বৌদি ভেবে নিয়েছিল। তখন অনিল মনীষকে সেই কথা জানায়, আর সবার কাছে প্রমাণ হয়ে যায় উনি আসলে অনামিকা নয়, শেফালি। মানি না কোনো শৃঙ্খলা, বাধা বন্ধন। নেতাজি মানে বজ্র কঠিন, ভুলে যাওয়া যত ক্রন্দন। নেতাজি মানে মানি না কোনো স্বদেশের প্রতি অপমান। নেতাজি মানে দীপ্ত কণ্ঠে স্বাধীনতার জয়গান। নেতাজি মানে স্বরাজ আমার ছিনিয়ে নেব আমি। নেতাজি মানে রক্তের চেয়ে স্বদেশ অনেক দামি। নেতাজি মানে বিপ্লব বুকে আমি সবার সেরা। নেতাজি মানে ছদ্মবেশে স্বাধীনতা খুঁজে নেওয়া। নেতাজি মানে রক্ত দিয়ে লিখব দেশের নাম। নেতাজি মানে স্বাধীনতা শুরু, স্বাধীনতা হরদম। নেতাজি মানে স্বরাজের গান আমরা গেয়ে গেলাম। নেতাজি আমার প্রিয় ভাই, সবার সেলাম, তোমায় সেলাম। ও